This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হেলা বাড়ির পরিমাণ প্রায় 30টা। জ্যাংড়া চত্বরে কোনো প্ল্যান পাস নেই, আমারটা তো নেই, কারোরই নেই এই এলাকায়। হট করে ঘর পাওয়া যায় কোথাও? টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা হাজির। কথায় বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। বাঘাযতীনে যবে থেকে ওই বাড়ি ভেঙে পড়েছে তবে থেকে কলকাতা পুরসভা আবার নতুন করে সার্ভে শুরু করেছে এবং কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই গত কয়েক মাসে 30টি মতো বাড়ি হেলে পড়েছে গোটা কলকাতা এলাকায় এবং পুরসভার মধ্যে যে বাড়িগুলো হেলে পড়েছে তার মধ্যে 65% কিন্তু বেআইনি নির্মাণ। আর এগুলো যদি রাতের বেলা একটা পুরোপুরি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাহলে একটা 100% মৃত্যু নিশ্চিত। তবে শুধুমাত্র কি কলকাতা পুরসভা? সেটা না, কারণ বিধাননগর পুর নিগম থেকে একের পর এক হেলে পড়া বাড়ির অভিযোগ এসেছে এবং সেখানে প্রায় বেশিরভাগ জায়গায় জলা জমি বুঝিয়ে তৈরি করা হয়েছে। তাই আমার মনে হচ্ছে বিধাননগর পুর নিগমের বিভিন্ন এলাকায় যাব, কলকাতা পুরসভার বিভিন্ন এলাকায় যাব, যে সার্ভে চলছে, সবাই সবকিছু জানে, কিন্তু বিপজ্জনক বাড়ি তা যে দীর্ঘদিন ধরে হেলে রয়েছে এইটুকুনি নোটিশ কি লাগানো হয়েছে? সবাই সবকিছু জেনে কি স্টেপ নিচ্ছে না? শুধুমাত্র ওই সার্ভে চলছে, খালি করে দেওয়ার কথা বলছে, এই সমস্ত ব্যবস্থাই নেওয়া হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। আর রাতারাতি তো গজি ওঠেনি, দিনের পর দিন গজি উঠেছে, কেউ কিচ্ছু জানতো না। চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়া যাক। আজ বিধাননগর পুর নিগমের একাধিক এলাকা ঘুরবো, কলকাতা পুরসভার দিকেও নজর রাখবো। বিধাননগর পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডে পৌঁছে গিয়েছি। মূলত এটা জগৎপুর মার্কেট এলাকার নেতাজি পল্লী এবং সেখানেই অভিযোগ উঠছে এবং জগৎপুর মার্কেট এলাকাটা সম্পর্কে যারা জানেন তারা বেশিরভাগই জানেন যে এখানে প্রচুর বেআইনি নির্মাণ আছে। আর এই 23 নম্বর ওয়ার্ড অর্থাৎ নেতাজি পল্লীতে বাড়ির মালিক মিঠুন কর, তার বাড়ি মানে সাদা একটি বাড়ি অন্য বাড়ির ওপর হেলে পড়েছে। মানে কতটা ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মুহূর্তে তারা সেখানে বাস করছেন। তাই এই মুহূর্তে নেতাজি পল্লীর সেই বাড়ি হেলে পড়া বাড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে ট্যাংরায় বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। তো হেলে পড়া বাড়িগুলো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি পুলিশ খবর পাওয়ার পর তারাও চলে এসেছে, তারাও ঘুরে দেখার জন্য চলে এসেছে। এই সাদা বাড়িটাই আমি দেখাবো এবং এর পাশের ফ্ল্যাটটা দেখুন, যে এই সাদা বাড়িটা 1, 2, 3, 4 চারতলা বাড়িটা এই ফ্ল্যাটটার উপর রীতিমতো হেলে পড়েছে এবং দুটো ফ্ল্যাটের মধ্যে নিচে যতটা গ্যাপ আছে উপরে সেই গ্যাপটা নেই। তার মানে বুঝতে পারছেন যে আমার ঠিক বাঁ হাতের সাদা বাড়িটা এই সাদা ফ্ল্যাটটার উপর হেলে পড়েছে। কারণ এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে এখানে আগে জলা জায়গা ছিল, এই সমস্ত জায়গায় বিস্তীর্ণ এলাকা জলা জায়গা ছিল, সেই জলা জায়গা বুঝিয়েই মূলত কাজ হয়েছে। এই হেলে পড়া বাড়িগুলোর দিকেই এই মুহূর্তে কিন্তু কলকাতা পুরসভার যেমন নজর রয়েছে তেমনই বিধাননগর পুর নিগমের নজর রয়েছে। তাই পুলিশ এসেছে, পুলিশ এসে তারা পরিদর্শন করছেন, তারা ছবি তুলে নিয়ে যাচ্ছেন। আপনাদের এই ফ্ল্যাটটা কতদিন হলো? 3 বছর হয়ে গেছে। 3 বছর আগে এই জায়গাটা কি ছিল? ডোবা ছিল মানে জলা জায়গা ছিল। আমি যখন পেয়েছি জল পাইনি, মানে ডোবা ছিল। সেই ডোবা জায়গা বুঝেই আপনারা কাজ করেছেন। বাড়িটা হেলে আছে কতদিন? বাড়িটা এই 6 মাসের মতন হয়েছে দেখছি। সামনেটা একটু হেলে এসছে। কেউ এসেছিল আগে? হ্যাঁ, আগে এসেছিল। ওনারা বলেছে যে ওনাদের বলছে আপনার বাড়ি এই বাড়িতে হেলে এসছে, মানে আমার বাড়িতে। ওই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটে হেলে এসেছে, আমার বাড়িতে হেলে। কিন্তু যা তো দেখা যাচ্ছে যে আপনাদেরটা এদিকে হেলে এসেছে, মানে দুটোই দুদিকে হেলে এসেছে। দুটোই মানে যেহেতু পুরোটাই জলা জায়গা ছিল। অফিসের থেকে যে লোক এসেছিল উনি আমার ঘরে ঢুকেছে, ঢুকে উনি দেখলো যে বলছে আপনার কি বাড়ি ফাটল ধরেছে? বলছে না, আমার বাড়ি ফাটল। উনি উপর এটা কোথা থেকে এসেছিল? পুর নিগম থেকে এসেছিল? কাউন্সিলর এসেছিল? কাউন্সিলর। কিন্তু জলা জায়গায় বাড়ি করার তো কাগজ ক্লিয়ারেন্স পাওয়া যায় না, বেআইনি ভাবে কিভাবে উঠছে? মোটামুটি এখন এখানকার পৌরসভা থেকেই মানে পার্টিগত ছেলেরাই সব কিছু হয়ে যাচ্ছে। এখানে কোনো বাড়িতে এই অঞ্চল টোটাল একটা কাগজপত্র পাবেন। আপনারা ডিপ করেছেন, সবই ঠিক আছে, কিন্তু আমরা যদি আপনাদের সেফটিটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু আমি এই মুহূর্তে বাড়ি ছাড়তে পারবো না। আমি 3 বছর অনেক জানা করে বাড়ি করা হয়েছে, বাড়িটা সামনে একটু বসে গেছে। আমি তো স্বীকার করছি বসে গেছে, কিন্তু আপনার ভিতরে ঢুকে দেখুন যে কোনো কিছু ক্র্যাক হয়েছে না, ভেঙেছে না, কিছু হয়েছে, তাহলে আমি বাড়ি ছেড়ে দেবো এক্ষুনি। নমস্কার, মানে আজকে পুলিশ এসেছেন
ওনাদেরকে বলছেন যে নিরাপত্তার জন্য বাড়ি খালি করে দিতে, কারণ আপনাদের দুটো বাড়ি আমি দেখছি, দুটো সাদা বাড়ি একটা একে অপরের উপর হেলে পড়েছে, আপনাদেরটাও হেলেছে ওদেরটাও হেলেছে। এই জায়গাটা কি ছিল প্রথমে? জায়গাটা একটু জল ছিল, নিচু জল ছিল, সেটার মধ্যে আমরা অনেক বছর মাটি ফেলে অনেক বছর বাদে এটা বাড়ি করা হয়েছে। প্রথমে একতলা করেছি, তার 6 বছর বাদে তারপরে উপরেরটা করে। আপনার বিধাননগর পুর নিগম থেকে পুরোপুরি কাগজ ক্লিয়ারেন্স আছে? কারণ জলা জায়গা দিদি ভাই আমার বলে নয়, এই জ্যাংড়া চত্বরে কোনো প্ল্যান পাস নেই বা কারোর বাড়িতে যদি কাগজ দেখাতে পারে তখন আমি নিশ্চিন্ত মনে ছেড়ে দিলাম যে আমারটা তো নেই, কারোরই নেই এই এলাকায়। এই এলাকায় বলতে কি জ্যাংড়া মর্যার মধ্যে কারোরই কোনো প্ল্যান পাস এখনো শুরু হয়নি। মানে এই চত্বরটায় যে কটা বাড়ি রয়েছে আপনারা বলছেন যে পুরোটাই বেনিয়ম। হাজার বাড়ি আপনি খুঁজে পাবেন যে কারোরই অনেক বছর, প্রায় 15-20 বছর যাবত বন্ধ প্ল্যান পাস। আপনার বাড়িতে কোনো রকম ক্র্যাক আছে? আমি একটুখানি বাড়িটা দেখি। নেতাজি পণ্যের বাড়ির দুটি বাড়ির যদি ছাদে যাওয়া যায় তাহলে বিষয়টা পরিষ্কার হয়। মানে আমি সুদীপকে বলবো যে এই জায়গাটা, এই ফাঁকের জায়গাটা দেখাতে যে কিভাবে দুটো বাড়ি একে অপরের গায়ে লেগে আছে। পাইপগুলো দেখুন, পাইপগুলো মানে এই পাইপটা, এই পাইপের উপর এই বাড়ির সানসেটটা সেটা পুরোপুরি ঠেকে গিয়েছে, কারণ এই দুটো বাড়ির মধ্যে কোনো দূরত্বই আর নেই, যেহেতু দুটো বাড়ি একে অপরের উপর হেলে রয়েছে। যদিও অভিযোগ উঠছে পাশের বাড়ি করার পর এই বাড়িটা হেলে রয়েছে, কিন্তু মুদ্রা ব্যাপার হচ্ছে এই জ্যাংড়া এলাকায় ডোবা জায়গা, জলা জায়গা বুঝিয়ে দিনের পর দিন বাড়ি গজিয়ে উঠেছে, নির্মাণ গজিয়ে উঠেছে। সেই বিষয়গুলি ইতিমধ্যে নজরে আনা হচ্ছে, যে কারণে প্রত্যেকটা এলাকা পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শন করে সেই বাড়ির বাসিন্দাদের তাদের নিরাপত্তার খাতিরে খালি করতে বলা হয়েছে, কিন্তু তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরেই আছেন, এখানে কোনো রকম ক্র্যাক নেই, তারা খালি করতে পারবেন না। কি করবেন এখন? এত মানে মোটামুটি তো কোটি টাকার কাছাকাছি চলে গেল। এখন আমাদের মিত্র ছাড়ার কোনো উপায় নেই, বুঝেছেন? কি করবো? আমার একজনের জন্য এখন আমার তো সর্বস্ব সব। উনি ওনার জন্য আপনার হচ্ছে মানে দুটোই বেআইনি, কিন্তু আপনারটাও বেআইনি ওরটাও বেআইনি। ম্যাডাম আমারটা বলে না, এই এলাকায় আপনি কয়েকটা কাগজও পাবেন না সঠিক। আমার বাড়ি ঘর ছেড়ে আমি কোথায় থাকবো? আমি তো এত টাকা দিয়ে বাড়ি ঘর করে খরচা করে, কারণ পারমিশন ছাড়া তো আর এটা হয়নি, আমাদের নিজেদের সাহসে হয়নি। যে পারমিশনটা কার দিয়ে হলো? পারমিশনটা কে দিল আপনাদেরকে? আপনি যে একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন যে কারো পারমিশন ছাড়া তো হয়নি, সে পারমিশনটা দিল কে? আপনাদের এখানে কাউন্সিলরকে? আমাদের এখানের কাউন্সিলর আগে ছিল আশা নন্দী, এখন তো ঝুমকু মণ্ডল। ঝুমকু মণ্ডল, ঝুমকু মণ্ডল এখানকার কাউন্সিলর, কিন্তু তিনি নিজেই বলছেন, তিনি নিজেই অভিযোগ দায়ের করেছেন, কারণ এই একটা বাড়ি হেলে পড়ার পর কিন্তু বলা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে কারোর অনুমতি ছাড়া তো এটা সম্ভব হয়নি। এটাই মানে এখন নজর দেওয়া হচ্ছে, যখন বাড়িগুলো তৈরি হচ্ছিল, যখন একের পর এক গজিয়ে উঠছে, যখন কারোর কোনো রকম কাগজপত্র ছাড়া তল বেড়ে যাচ্ছে, তখন কে নজরে রেখেছিল, তখন কার অনুমতি নিয়ে উঠেছিল, সেই প্রশ্নটা কিন্তু আমরা রাখছি। আমি তো গত 2 বছর বা 3 বছর কাউন্সিলর, এগুলো আমার সময় হয়নি। কড়া পদক্ষেপের নিয়েই আমি কর্পোরেশনের ছাড়া আমি কোনো কাজই করতে দিচ্ছি না, বিল্ডিং করতে দিচ্ছি না। সেটা আপনার আমলে হয়নি, ওটা পরের কাউন্সিলর আমলেই হয়েছে। মলয় চক্রবর্তী সব জানে ব্যাপারটা, আমার সময় হয়নি। আমার সময় খবর পেতাম। বিধাননগর পুর নিগমের নির্মাণ নিয়ে অভিযোগ এই প্রথম নয়। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই নির্মাণ নিয়ে বিতর্কে তিনি তো এখনো পর্যন্ত পলাতক রয়েছে। আমি 3 নম্বর ওয়ার্ডে পৌঁছে গিয়েছি। আমি যখন এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকার কাউন্সিলর হচ্ছে এখানকার। আরাত্রিকার ওয়ার্ডে আমি দেখতে পাচ্ছি এই দুটো বাড়ি, দেখুন এই কালো বাড়িটা মূলত এই সবুজ ফ্ল্যাটটার উপর, কালো ফ্ল্যাটটা মূলত সবুজ ফ্ল্যাটটার দিকে একেবারে বাঁদিকে হেলে গিয়েছে। মানে আমি যদি দেখাতে বলি যে বুঝতে পারবেন যে আস্তে আস্তে যতটা উপরের দিকে উঠছে ততটাই কিন্তু ডিস্টেন্স কমছে। এটা কবে থেকে খালি ফ্ল্যাটটা? খালি এই তো খালি করছে, এখনো পুরো শেষ হয়নি। কবে থেকে খালি করার কাজ শুরু হয়েছে? তা 15 দিন হয়ে যাচ্ছে, জানুয়ারি মাস থেকে। হ্যাঁ, জানুয়ারি থেকে হেলে পড়েছে। কবে থেকে? এটা তো আস্তে আস্তে হেলে পড়েছে, এবার কবে থেকে সেটা তো দেখছি। এই জায়গাটা কি ছিল? পুকুর। ওকে, মানে পুকুর ভরাট করে এটা আমাদেরই পুকুর ছিল। তো কেউ কোনোদিনও এসে আটকায়নি পুকুর ভরাট করে যে ফ্ল্যাট হচ্ছে?
না না কেন আটকাবো, ওখানে তো পারমিশন নিয়েই না করবে। পুকুর ভরাট করে তো ফ্ল্যাট হয় না, পুকুর ভরাট করে যেমন বাড়িও হয় না, পুকুর ভরাট করে তো ফ্ল্যাট হয় জানি না না বাবা, ওসব বড় মানে কেউ এসে কোনোদিন আটকায়নি। এখন এসে কে বাড়ি খালি করাচ্ছে? কে? ওই কর্পোরেশন থেকে, মানে কর্পোরেশন থেকে এখন আসছে। আচ্ছা, যখন এই ফ্ল্যাটটা হয়েছে তখন কাউন্সিলর কে ছিল? তখন তো আরাত্রিকা ছিল না, তখন না না তাপস চ্যাটার্জি, তখন তাপস চট্টোপাধ্যায় ছিল। এইটা মানে এই জায়গাটা এখানে কি ছিল আগে? কি ছিল মানে নরমাল যেরকম থাকে সেরকমই আছে আর কি। এটা পুকুর ছিল? না না পুকুর থাকবে কেন? যাদের পুকুর ছিল তারাই বললো এটা পুকুর ছিল। পুকুর ছিল এটা পাশেই। কাদের? আপনার নামটা একটু বলবেন? আমার নাম জেনে লাভ নেই খবরের মধ্যে। না বলুন না, নাম বলুন। না না সরি। এইটা এমনি আগে হস্টেল ছিল তাই তো? আচ্ছা, কবে থেকে খালি করার কাজ কবে থেকে করেছে? বললাম তো আপনাকে 20 দিন হয়ে গেছে খালি করে। এই ফ্ল্যাটটা মানে ওঠার কাজ কবে থেকে শুরু হয়েছে? সে অনেকদিন পুরনো আছে, এটা 10-15 বছর হবে। 10-15 বছর মানে 2011-12 পর থেকে। তখন এখানকার কাউন্সিলর কে ছিলেন? সেটা বলতে পারবো না আমি, এবার ডিপ নিয়ে চলে যাচ্ছি না। আচ্ছা, বাগুইআটি 23 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরদের দায় ঠেলাঠেলি চলছে যে কার আমলে কাজ হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা তারা সমস্ত বিষয় স্বীকার করে নিয়েছেন, বেআইনিভাবে কাজ হয়েছে সেটাও মেনে নিয়েছে, কিন্তু এই দক্ষিণ নারায়ণপুরে সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ঠিক কাছে, এমনকি তাপস চট্টোপাধ্যায় তার বাড়ির খুব কাছাকাছি এই বেআইনি নির্মাণ গজি উঠল। কারণ তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য এই ওয়ার্ডের কাউন্সিলর, কেউ কোনো রকম কিছু জানতে পারলো না। সেটা কি হতে পারে? এলাকার মানুষও কিন্তু ভীষণ সতর্ক, তারা সেই বিষয়ে কোনো রকম মুখ খুলতে চাইছে না। যাই হোক, আমার কাজ হচ্ছে খবর করা, আমার কাজ হচ্ছে লোকেশন ভিজিট করা, আমার কাজ হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এখানটা দেখলে তো এ তো কেন বিধাননগর পুর নিগমের ছবি, কারণ যে বিধাননগর পুর নিগমে বেআইনি নির্মাণে একাধিক অভিযোগ আছে, সেই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। এবার একটুখানি কলকাতা পুরসভার দিকে নজর দেওয়া যাক নাকি? এবার একটু নজর কলকাতা পুরসভার দিকে দেওয়া যাক। 11/2 ক্রিস্টোফার রোড, দুদিন আগে সে বাড়ি হেলে পড়েছে, কিন্তু সেই বাড়ির বাসিন্দাদের সাময়িক সময় দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কি ভাবনা চিন্তা করছেন, তারা কি করবেন, একবার সেই বাড়ির ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। এখানেও সেই একই ছবি, একটা বাড়ি আর একটা বাড়ির উপর হেলে পড়েছে, এবং যেহেতু এখানে কয়েকটা দিন সময় দেওয়া হয়েছে, আমি এসে দেখলাম যে অত্যন্ত তৎপরতা দেখা যাচ্ছে। এখানে মালপত্র নিয়ে তারা বেরিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন। একবার কথা বলে দেখি। আপনারা কি শিফট করে যাচ্ছেন? না না, এখন কি এখানেই থাকবেন? হ্যাঁ এখানে থাকবো। আচ্ছা, কতদিন কি সময় দেওয়া হয়েছে কিছু বলেছে? না, আমি বলতে পারবো না, আমার ছেলে বলতে পারবে। আচ্ছা, এখন আপনারা এখানেই আছেন? এখানে কটা ফ্ল্যাট আছে? এটা তো 6টা কি 8টা আছে। আচ্ছা, দিদি আপনারা কি শিফট করে যাচ্ছেন? হ্যাঁ, আপনারা এইটা কি বাড়িটা হেলে যাওয়ার পরে শিফট করে যাচ্ছেন নাকি? বাড়িটা ভেঙে যাওয়ার জন্য না, এখানে আমরা একবার নোটিশ লাগানো দেওয়া হয়ে গেছে। নোটিশ লাগিয়ে দিয়েছে? এর মধ্যে আমাদের এখানে খালি করতে, আমরা তো হয়তো আগে এবারে কোন দিকে যাবো এখন। আচ্ছা, 3 দিন সময় দিয়েছে আপনাদেরকে? হট করে ঘর পাওয়া যায় কোথাও? যেহেতু এই বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে এবং মাত্র কয়েকটা দিন সময় দেওয়া হয়েছে, এনারা ভাড়া ছিলেন, তাই তারা আগে ভাগে বেরিয়ে বিভিন্ন জায়গায়, কারণ হট করে তো ঘর পাওয়া যাবে না, তাই তারা সেই ঘরের খোঁজে বেরিয়ে পড়ছেন। কিন্তু যারা এখানে ওনার রয়েছেন, যারা এখানে ফ্ল্যাট কিনে রয়েছেন, তারা কিন্তু এই ফ্ল্যাটেই থাকবেন বলছেন। খুব বেশি দিনের প্রজেক্ট নয়, এখনো সেই প্রজেক্ট তৈরি হচ্ছে, এখনো ফ্ল্যাট হচ্ছে, উপরে ঘর তৈরি করা হচ্ছে, এমনকি উপরে লিফটের কাজ পর্যন্ত হচ্ছে। তার মধ্যেই এই বাড়ি হেলে পড়লো। কলকাতা পুরসভা যে সমস্ত বাড়ি হেলে পড়ছে না, তার মধ্যে বলা হচ্ছে বেশিরভাগ বেআইনি নির্মাণ, না হলে নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে। এই বাড়ি আমরা ইতিমধ্যেই ক্র্যাক দেখতে পাচ্ছি। এই যে পাঁচিলটা এই পাশের ফ্ল্যাটে গিয়ে ধাক্কা মেরেছে, এবং স্বাভাবিকভাবে যেহেতু আমি যে বাড়িটির ছাদে রয়েছি সেটা পাশের বাড়ির ওপর হেলে পড়ে রয়েছে, তাই কোনো রকম ডিস্টেন্স আর নেই, কোনো রকম গ্যাপ নেই। বিষয়টি কলকাতা পুরসভার কানে যাওয়ার পরই তারা আসেন, সার্ভে করে দেখেন, ইতিমধ্যে বিষয়টা ইন্সপেকশনও করা হবে, তারপর এই বাড়ি ভাঙা হবে কি হবে না সেরকম একটা সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। তবু আমি একটা বিষয় অন্তত দেখতে পাচ্ছি যে আগের যে বাড়ি আমি বাগুইআটিতে ঘুরলাম, সেখানে কোনো রকম ক্র্যাক নেই বলে দাবি করলেন এলাকার মানুষ বা সেই ফ্ল্যাটের সেই বাড়ির বাসিন্দারা, কিন্তু এখানে কিন্তু আমি ভালোই ক্র্যাক দেখতে পাচ্ছি। অন্তত যে পার্টটুকুনি বাড়ির যে
পাটটুকরি এই পাশের বাড়িতে হেলে পড়েছে। মাত্র 11/2 ক্রিস্টোফার রোড নয়, এই গোটা এলাকায় কটা বাড়ি নিয়ম মেনে হয়েছে সেটা অন্তত প্রশ্ন উঠছে। কারণ 11/2 ক্রিস্টোফার রোড 1-2 বছর হবে, প্রায় 1.5 বছরের মধ্যে এই প্রপার্টিটা দাঁড় করানো হয়েছে। কিন্তু তার ঠিক পাশেই আর একটা প্রপার্টি, যেটা আমি প্রথমেই ছাদ থেকে দেখালাম যে দুটোর মধ্যে কোনো রকম ডিস্টেন্স মানা হয়নি এবং এখানে একাধিক বাড়ি এবং একাধিক ফ্ল্যাট রয়েছে ঠিক একে অপরের দেওয়ালের সঙ্গে লাগোয়া। তাই এই ধরনের ঘটনা তো ঘটবেই। কোন বাড়ি তৈরিতে কোন বাড়ির উপর চাপ তৈরি হচ্ছে স্বাভাবিকভাবে সেটা অবশ্যই পরে তদন্ত করে দেখা হবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যারা মানে গায়ে রক্ত জল করে ফ্ল্যাট কিনেছেন তারা এই মুহূর্তে এই আবাসন, এই ফ্ল্যাট ছাড়তে নারাজ। কারণ তারা বলছেন এই 3 দিনের মধ্যে যাবো কোথায়, এত টাকা লাগিয়ে ফেলেছি, এই আমি টাকা কোথা থেকে জোগাড় করবো যে নতুন জায়গায় গিয়ে শিফট করবো। তারা রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে সেখানে থাকছেন। যদিও 3 দিনের সময় দেওয়া হয়েছে, 24 তারিখের পর থেকে কলকাতা পুরসভার পক্ষ থেকে কি স্টেপ নেওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকছে। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন।